এই লেকচারটার মধ্যে আমরা দেখুন রিগার্ডিং অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস, ইমারসেন্স এনহান্সমেন্ট অ্যান্ড রেড ড্রপ, অ্যান্ড থার্ড ক্রাসুলেসি অ্যান্ড অ্যাসিড মেটাবলিজম, তিনটা টপিক। ফার্স্ট টপিক ইজ অ্যাবজর্পশন স্পেকট্রাম। এটার ব্যাপারে আমার একটা আইডিয়া লাগে রিগার্ডিং অ্যাবজর্পশন স্পেকট্রাম কী হয়। স্পেকট্রাম আমরা ফার্স্ট এঙ্গেলম্যানস এক্সপেরিমেন্ট যখন দেখছিলাম ওই সময় দেখছিলাম যে অ্যাকশন স্পেকট্রাম নামে কিছু একটা হয়, যেখানে আলাদা আলাদা ওয়েভলেংথ অফ লাইটে কোনখানে কতটুকু অক্সিজেন ইভলিউশন হয়, এর থ্রু আমরা কালেকটিভ সবগুলো পিগমেন্টের রেজাল্টেন্ট ফটোসিনথেসিস দেখি, যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জেন্থোফিল, এই সবগুলো পিগমেন্টের একটা কালেকটিভ রেজাল্ট অফ ফটোসিনথেসিস দেখা যায় অ্যাকশন স্পেকট্রামের মধ্যে। যেখানে আমরা কিসের থ্রু ফটোসিনথেসিস চেক করি, আমরা ফটোসিনথেটিক ইল্ড চেক করি বাই অক্সিজেন ইভলিউশন। তো আমরা এখানে এখন যখন দেখুন অ্যাবজর্পশন স্পেকট্রাম, এখানে আমরা চারটা পিগমেন্টের কালেকটিভ আউটপুট না দেখে আসে, এখানে আমরা এখন দেখুন ইন্ডিভিজুয়াল একটা একটা পিগমেন্টের আউটকাম কী হয় ফটোসিনথেসিসের। ফার্স্ট অ্যাবজর্পশন স্পেকট্রামের আইডিয়া কিসের থেকে? দিস শোস photosynthesis by individual pigments। বাট এখানে ছোট্ট একটা প্রবলেম আছে, আমরা ডাইরেক্ট এখানে ফটোসিনথেসিসও চেক করি না। আমরা ফটোসিনথেসিস ওয়ার্ডটা ডাইরেক্টলি এখানে ইউজও করতে পারি না, কারণ আমরা এখানে ডাইরেক্টলি ফটোসিনথেটিক অ্যাবজর্পশন দেখি, মানে ফটোসিনথেসিসের মধ্যে কোন পিগমেন্ট কোন ওয়েভলেংথের লাইট অ্যাবজর্ভ করে, একটা একটা পিগমেন্টের ওয়েভলেংথের রেঞ্জ দেখি। তো আমরা ফটোসিনথেসিস এখানে বলতে এমন বোঝাই লাইট অথবা ওয়েভলেংথ অফ লাইট অ্যাবজর্ভড। ডাইরেক্টলি আমরা এমন করি না যে কতটুক ফটোসিনথেসিস কোন পিগমেন্ট করে, কারণ ফটোসিনথেসিস ওয়ার্ডটা কি বোঝায়, একটা কালেকটিভ আউটপুট চারোটা পিগমেন্টের। তো আমরা এখানে দেখি ইন্ডিভিজুয়াল একটা একটা পিগমেন্ট, চারটা পিগমেন্টের মধ্যে কোনটা কোন ওয়েভলেংথের লাইট অ্যাবজর্ভ করে ডিউরিং ফটোসিনথেসিস। তো আমি যদি এটারে দেখতে চাই, এখানে আমার কি করতে লাগে, সে একটা লিফ, লিফের মধ্যে যেই পিগমেন্টসগুলো থাকে পিগমেন্টসগুলোকে সেপারেট করা হয়। আমার যদি ইন্ডিভিজুয়াল সবগুলো ওয়েভলেংথের, মানে প্রত্যেকটা পিগমেন্টের কে কোন ওয়েভলেংথ অ্যাবজর্ভ করে এটা চেক করতে লাগে, এই কেসে আমার কি করতে লাগে, প্রত্যেকটা পিগমেন্টের আগে সেপারেট করতে লাগে, কারণ লিফের মধ্যে সবগুলো পিগমেন্ট প্রেজেন্ট, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জেন্থোফিল সবগুলো প্রেজেন্ট। আমার আগে এখানে সবগুলো পিগমেন্ট সেপারেট করতে লাগে, তারপর আমরা লাইট এর থ্রু চেক করতে পারি কোন ওয়েভলেংথে কোনটা বেটার অ্যাবজর্পশন শো করে। তো ফার্স্ট আমরা এমন লিখি পিগমেন্টস আর সেপারেটেড। এটা অ্যাকচুয়ালি কী বোঝায়, এখানে একটা টেকনিকের ইউজ করা হয়, টেকনিকটার নাম পেপার ক্রোমাটোগ্রাফি বাই পেপার ক্রোমাটোগ্রাফি। এটা একটা টেকনিকের নাম, যেই টেকনিকের থ্রু আমরা ইন্ডিভিজুয়াল সবগুলো পিগমেন্টের সেপারেট করতে পারি। করার পরে কি হয়, আমার কাছে এখন চারটা পিগমেন্ট থাকে। ফার্স্ট ক্লোরোফিল এ, সেকেন্ড ক্লোরোফিল বি, থার্ড ক্যারোটিনস, অ্যান্ড ফোর্থ জেন্থোফিলস। মেজরলি একটা হায়ার প্ল্যান্টের ফটোসিনথেসিসের মধ্যে এই চারটা পিগমেন্ট দেখা যায়, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন অ্যান্ড জেন্থোফিল। তো এই চারটা পিগমেন্টের কালেকটিভ আউটপুটের নাম হয় অ্যাকশন স্পেকট্রাম। কিসের থ্রু চেক করা হয়, বাই অক্সিজেন ইভলভড। আর চারোটা পিগমেন্ট ইন্ডিভিজুয়ালি কতটুকু লাইট অ্যাবজর্ভ করে, এটার নাম দেওয়া হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। মানে অ্যাবজর্পশন স্পেকট্রাম এখানে কয়টা হবে, চারটা। ক্লোরোফিল এর একটা অ্যাবজর্পশন স্পেকট্রাম, ক্লোরোফিল বির একটা আলাদা স্পেকট্রাম, ক্যারোটিনের একটা আলাদা স্পেকট্রাম, জেন্থোফিলের একটা আলাদা স্পেকট্রাম। কিন্তু যদি অ্যাকশন স্পেকট্রাম হয়, চারোটার কালেকটিভ একটা স্পেকট্রাম ড্র করা হয়। বোঝা গেছে?
তো ফার্স্ট আমি যদি দেখি এখানে কি হয়, ক্লোরোফিল এর কালার ব্রাইট অর ব্লু গ্রিন, ক্লোরোফিল বির কালার ইজ ইয়েলোইশ গ্রিন, ক্যারোটিনের কালার ইয়েলো টু অরেঞ্জ, জেন্থোফিলের কালার ইয়েলো অর ইউ ক্যান সে ইয়েলো টু ব্রাউন। এই কালারগুলো আলাদা আলাদা বইয়ে আলাদা লেখে, এনসিইআরটির মধ্যে যেগুলো লেখা আছে আমি এগুলো কইছি, ঠিক আছে। সে ইনকেস একটা ম্যাচ দ্য ফলোয়িং দিল, তুমি এনসিইআরটি স্ট্যান্ডার্ডসগুলোরই ফলো করবা। তো আলাদা আলাদা বইয়ে কী কী দেওয়া আছে নট নেসেসারি, এগুলো বইয়ের মধ্যে ব্র্যাকেটে লেখা আছে, ঠিক আছে। ফার্স্ট আমি যদি স্পেকট্রামটা ডিফাইন করতে চাই এমন করতে পারি, অ্যাকশন স্পেকট্রাম checks photosynthetic yield by amount of oxygen evolved, মানে এখানে কতটুকু অক্সিজেন ইভলভ হয় ফটোসিনথেসিসের সময় এটার থ্রু চেক করা হয় রেট অফ টোটাল ফটোসিনথেটিক ইল্ড কত, এটা একটা গ্রাফ হয়। আর যদি জিজ্ঞেস করে অ্যাবজর্পশন স্পেকট্রাম, এটা ইন্ডিভিজুয়াল চারটা পিগমেন্টের আলাদা আলাদা কার্ভ হয়। ক্লোরোফিলের অ্যাবজর্পশন স্পেকট্রাম আলাদা, ক্লোরোফিলে যেই ওয়েভলেংথের লাইট অ্যাবজর্ভ করে সেম ওয়েভলেংথের লাইট ক্যারোটিন অ্যাবজর্ভ করে না বা জেন্থোফিল অ্যাবজর্ভ করে না, এই কারণে অ্যাবজর্পশন স্পেকট্রাম চারটা পিগমেন্টের ডিফারেন্ট হয়। তো এটার আমি এমন করতে পারি, দিস ইজ collective output of all four pigments বুঝা গেছে? এটা চারোটা পিগমেন্টের একটা কালেকটিভ আউটপুট দেখায়, whereas অ্যাবজর্পশন স্পেকট্রাম যদি আমি দেখি, অ্যাবজর্পশন স্পেকট্রাম ইন্ডিভিজুয়াল পিগমেন্টের আলাদা আলাদা হয়। ক্লিয়ার? আমি যদি একবার এনসিইআরটির লাইনটা দেখি, এনসিইআরটির মধ্যে স্টেটমেন্টটাতে কি দেওয়া আছে দেখ। ফার্স্ট এখানে এমন কোয়া আছে, যতগুলো ইন্ডিভিজুয়াল পিগমেন্ট আছে এগুলো আমরা পেপার ক্রোমাটোগ্রাফির থ্রু সেপারেট করতে পারি। কি লেখা আছে? separate the leaf pigments of any green plant through paper chromatography. Clear? A chromatographic separation of leaf pigments shows that the color that we see in leaves is not due to a single pigment. একটা pigment থাকে নি কিনো, কয়টা থাকে? চারটা, but due to four pigments, that is chlorophyll A, chlorophyll B, xanthophyll, carotenoids. এখানে carotenoids লেখা, এটা carotenoid, ঠিক আছে। ক্যারোটিনয়েডস বলতে দুটোরে বোঝায়, আমরা দুটোটার ইন্ডিভিজুয়াল ক্যারোটিন জেন্থোফিলের স্ট্রাকচারও দেখছি, ঠিক আছে। একটার মধ্যে অক্সিজেন বার হয়ে যাওয়ার পরে জেন্থোফিল। নেক্সট ক্লোরোফিলের কালার দেখো কি দেওয়া, ব্রাইট অর ব্লু গ্রিন, ক্লোরোফিল বি ইয়েলোইশ গ্রিন, জেন্থোফিল ইয়েলো টু ব্রাউন হতে পারে, ক্যারোটিনস ইয়েলো টু ইয়েলোইশ অরেঞ্জ হতে পারে। এবার যদি আমি অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখি, এই কার্ভটার নাম হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম। এখানে কি দেখায়, সে এই যে অ্যাবজর্পশন স্পেকট্রাম প্রথমটা, দিস অ্যাবজর্পশন স্পেকট্রাম ইজ অফ ক্লোরোফিল এ, এটা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ ক্লোরোফিল এ, এটা হয় অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ ক্লোরোফিল বি। এটা বোঝায় ক্যারোটিনয়েডস ইন জেনারেল, মানে এখানে ক্যারোটিনস প্লাস জেন্থোফিলস দুটোর কথা কওয়া হইতেছে কালেকটিভলি। আমি যদি ইন্ডিভিজুয়ালিও ক্যারোটিন বা জেন্থোফিল ড্র করি তখনও সেম টাইপের গ্রাফে এখানে দুটোর একসাথে দেখা দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো এই যে চারটার আলাদা আলাদা অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখা যায়, বাট আমি যদি অ্যাকশন স্পেকট্রাম দেখি, এটা হয় অ্যাকশন স্পেকট্রাম। অ্যাকশন স্পেকট্রাম এখানে কি বোঝায়, চারোটা পিগমেন্ট কালেকটিভলি কতটুকু ফটোসিনথেসিস করে, মানে এই সবগুলা পিগমেন্টের একটা এভারেজ হইতেছে এই কার্ভ, দিস ইজ অ্যাকশন স্পেকট্রাম। এটা আমরা কিসের থ্রু চেক করি, কি লিখছিলাম, অক্সিজেন কতটুকু ইভলভ হয় এটার থ্রু। এই যে এখানে কি লেখা আছে দেখ, রেট অফ ফটোসিনথেসিস মেজার্ড বাই অক্সিজেন রিলিজড। বুঝা গেছে এটার মানে? এবার আমি যদি চারোটার মানে এটার সাথে এটারে সুপার ইম্পোজ করি, এই যে অ্যাবজর্পশন স্পেকট্রাম আছে চারোটা পিগমেন্টের, এটারে যদি আমি অ্যাকশন স্পেকট্রামের সাথে সুপার ইম্পোজ করি তখন গ্রাফ দেখতে কিছুটা এমন হয়। যখন আমি সুপার ইম্পোজ করি এখানে একটা জিনিস দেখতে পাবো যে এই যে এটা ক্লোরোফিল এর স্পেকট্রাম,
এই স্পেকট্রামটা ক্লোরোফিল এর স্পেকট্রাম। আর এটা অ্যাকশন স্পেকট্রাম। তো সিম্পলি এখান থেকে আমরা এমন করতে পারি যে অ্যাকশন স্পেকট্রাম মানে কি, সবগুলোর কালেকটিভ রেজাল্ট না, দ্যাট ইজ ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, xanthophyll, এই সবগুলোর কালেকটিভ রেজাল্ট কোনটা? অ্যাকশন স্পেকট্রাম। আর এটা শুধু ক্লোরোফিল এর স্পেকট্রাম। দেখা যায় অ্যাকশন স্পেকট্রাম যেই জায়গাতে পিক শো করে এখানে ক্লোরোফিল এও পিক শো করে, যেই জায়গাতে ক্লোরোফিল এ পিক সেকেন্ড টাইম শো করে এখানে আবার অ্যাকশন স্পেকট্রাম পিক শো করে। দ্যাট ইজ more or less action spectrum is similar to the absorption spectrum of chlorophyll A. এই কারণে ক্লোরোফিলের নাম দেওয়া হয় ডমিনেন্ট পিগমেন্ট। মানে পিগমেন্ট তো চারটা আছে, বাট ক্লোরোফিল এর সাথে এই কার্ভটা মোর অর লেস সুপার ইম্পোজ করে। এবার মাথায় একটা কোশ্চেন হতে পারে যে ক্লোরোফিল এর সাথে যদি সুপার ইম্পোজ করে ক্লোরোফিল বির সাথেও তো করার কথা, টু সাম এক্সটেন্ট ক্লোরোফিল বির সাথে, কারণ এই দুটোর অ্যাবজর্পশন স্পেকট্রাম মোর অর লেস সেম। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বির অ্যাবজর্পশন স্পেকট্রাম ইজ মোর অর লেস সিমিলার। তো এই জায়গাতে তো মাথায় এমন কোশ্চেন আওয়াটা খুব স্বাভাবিক যে ক্লোরোফিল এ আর বি দুটোটার সাথে সুপার ইম্পোজ করতে পারে অ্যাকশন স্পেকট্রাম, ইট শোজ সিমিলার ট্রেন্ড। ট্রু। টিডব্লিউ এঙ্গেলম্যানস এক্সপেরিমেন্ট এনসিইআরটিতে যেখানে লেখা, এখানে গেলে দেখবা লাইনটা লেখা আছে যে অ্যাকশন স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস এটা ক্লোরোফিল এ আর বির অ্যাবজর্পশন স্পেকট্রামের সাথে মোর অর লেস সিমিলার। বাট যখন এখানে সেটা গ্রাফ দেখাইছে এবং নিচে লেখছে এই জায়গাতে টেক্সটের মধ্যে সেম চ্যাপ্টারের মধ্যেই লেখা যে এটা ক্লোরোফিলের সাথে সিমিলার, তো স্টেটমেন্ট যদি ক্লোরোফিল এ লেখা থাকে এটাও ট্রু, এ অ্যান্ড বি লেখা থাকে এটাও ট্রু, দুটোটাই এনসিইআরটি বইয়ের স্টেটমেন্ট। তো আমরা এমন লিখতে পারি যে এখানে একটা স্টেটমেন্ট এমনভাবে লেখা আছে, দেখো যখন এই গ্রাফগুলো আমরা একসাথে নিয়েছি তখন আমরা দেখছি ব্লু আর রেড রিজিয়নে বেশি ফটোসিনথেসিস হয়, কারণ গ্রাফের ট্রেন্ড এমন আছিল। এটাতে কোন লাইট? এটা ব্লু লাইট, এখানে রেড লাইট। তো ব্লু আর রেড লাইটের সঙ্গে ক্লোরোফিল এরটাও সুপার ইম্পোজ করে, আবার অ্যাকশন স্পেকট্রামেরটাও মিলে। এখান থেকে আমরা কি কনক্লুশন আসছিলাম? ক্লোরোফিল ইজ দি মেজর পিগমেন্ট রেসপন্সিবল ফর ট্র্যাপিং লাইট। বোঝা গেছে কথাটার মানে? তাছাড়া যে বাকিগুলো আছে এগুলো কি হয়? এগুলো অ্যাক্সেসরি পিগমেন্ট হয়, বাট ডমিনেন্ট পিগমেন্ট কোনটা হয়? ক্লোরোফিল এ হয়। এটা আমরা আরও ডিটেলে দেখছিলাম কোনখানে? লাইট হারভেস্টিং কমপ্লেক্স যখন দেখছিলাম তখন আমরা দেখছিলাম রিঅ্যাকশন সেন্টারে একটা ক্লোরোফিলের মলিকিউল থাকে। বোঝা গেছে? এবার আমি যদি আবার টেক্সট চাই, এবার দেখো এখানে আমি এখন যে ট্রেন্ডটা দেখছি এটা যদি এখানে আমি পয়েন্ট আউট করতে চাই লিখতে পারি অ্যাকশন স্পেকট্রাম of photosynthesis nearly resembles absorption spectrum of chlorophyll A. এটা আমরা কিসের থেকে দেখছি? যখন আমরা দুটোটার একসঙ্গে একটা একটা সুপার ইম্পোজ করছিলাম তখন আমরা এমন একটা ট্রেন্ড পেতে আসছিলাম যে সে অ্যাবজর্পশন অ্যাকশন স্পেকট্রাম এটার কার্ভ কিছুটা ছিল এমন। সে এটা ছিল অ্যাকশন স্পেকট্রাম, এটা ছিল অ্যাবজর্পশন স্পেকট্রাম অফ ক্লোরোফিল এ।
সে এটা ক্লোরোফিল এর অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর এটা আসলে অ্যাকশন স্পেকট্রাম। তো মোরলেস এই দুইটা নিয়ারলি একটা একটারে কী করে রিজেম্বল করে। ক্লিয়ার? এখান থেকে একটা এক্সপেরিমেন্ট আমরা এখন দেখুন, এটা ক্লিয়ার তো এই পার্টটা। এখন আমরা নেক্সট একটা এক্সপেরিমেন্ট দেখুন যে যেখানে আমরা এমন পড়েছি red drop and immersions enhancement. কি কয় এখানে সেম কার্ভ যদি আমি দেখতে যাই, ফটোসিনথেটিকের যেটা ইল্ড হয়, কোয়ান্টাম ইল্ডও করতে পারবো, সে এটা ফটোসিনথেটিক ইল্ড, টোটাল ফটোসিনথেটিক্সের আউটকাম, মানে কালেকটিভলি চারোটা পিগমেন্টের আউটকাম। এটা যখন আমরা দেখি তো সামওয়্যার আমরা জানি এটা কোন লাইটে রিপ্রেজেন্ট করে, ব্লু লাইট, আর এটা রিপ্রেজেন্ট করে রেড লাইট। Say this is blue light, this one is red light, আর সামওয়্যার এখানে ওয়েভলেংথ 680 ন্যানোমিটারের আশেপাশে। এটা আমরা আগে পড়ে এনেছি PS2 PS1 এর সময় জানা আছে, বাট এই এক্সপেরিমেন্টের আগে জানা আছিল 1957 এর এক্সপেরিমেন্ট, এটা তার আগে এটা জানা আছিল না। তো এখন কি দেখা গেছে যে 680 ন্যানোমিটারের পরে ফটোসিনথেসিস কি করে ডিক্লাইন করে। 680 ন্যানোমিটারে কালার কি হয়, রেড, রেডের পরে ফটোসিনথেটিক ইল্ড ড্রপ করা, এটার নাম দেওয়া হয় রেড ড্রপ। বোঝা গেছে? এই যে রেডের পরের রিজিয়ন, রেডের পরে এই রিজিয়নটার নাম যদি জানতে চাও, এটার নাম দেওয়া হয় ফার রেড রিজিয়ন। রেডের পরের যে এই রিজিয়নটা থাকে, এই রিজিয়নটার নাম দেওয়া হয় ফার রেড রিজিয়ন। ফার রেড রিজিয়নে ফটোসিনথেসিস কি করে ডিক্লাইন করে। তো ফটোসিনথেটিক ইল্ড আমরা এমন লিখতে পারি, photosynthetic yield declines beyond red বা বিয়ন্ড এমন লিখতে পারো, বিয়ন্ড 680 ন্যানোমিটার, দ্যাট ইজ ফার রেড রিজিয়ন। এটারই নাম দেওয়া হয় রেড ড্রপ। বুঝা গেছে? এটার নাম দেওয়া হয় রেড ড্রপ। এবার এটার সাথে যদি আমি কম্পেয়ার করতে চাই, এখানে আরেকটা নাম হতো লেখা ইমারশন এনহান্সমেন্ট। ইমারশনস এনহান্সমেন্ট কি বোঝায় অ্যাকচুয়ালি? ইমারশনস এনহান্সমেন্ট এমন বোঝায় যে সে আমি ফার্স্ট একটা লাইট দিলাম, লাইট অফ সে 660 ন্যানোমিটার। সে 660 ন্যানোমিটারে ফটোসিনথেসিস এমন দেখা গেছে, ফটোসিনথেটিক ইল্ড সে দেখা গেছে এমন 50 গ্রাম। আমি একটা এক্সাম্পল নিয়ে দেখি। এবার আমি একটা লাইট দিলাম, লাইট অফ 700 ন্যানোমিটার। ক্লিয়ারলি কী ডিক্লাইন করে যাবো না, বিয়ন্ড 680 আস্তে আস্তে কমতে থাকে, তো আপ টু 680 অব্দি কীভাবে বাড়ে, তারপর আস্তে আস্তে একটু একটু করে কমা শুরু হয়। তো সে এখানে ফটোসিনথেটিক ইল্ড 20 গ্রাম। কিন্তু এখানে নাম কি দিছে তবে, এটার নামই কি দেওয়া, ইমারশন এনহান্সমেন্ট না। এনহান্সমেন্ট এক্সপেরিমেন্টের মধ্যে এমন দেখা গেছে যদি আমি দুইটা লাইটার একসাথে দিই, সে এটা ফার্স্ট কেস, এটা সেকেন্ড কেস, থার্ড কেসে লাইট অফ 660 ন্যানোমিটার প্লাস লাইট অফ
700 ন্যানোমিটার। যদি দুইটারে আমি একসাথে দিই, কালেকটিভ রেজাল্ট কত আওয়ার কথা? 50 + 20 আওয়ার কথা দেখা যায়। কত আওয়ার কথা? 70 আওয়ার কথা। যখন কালেকটিভলি দিই তখন এমন দেখা যায় যে দুইটারে একসাথে কম্বাইন করলে রেজাল্ট কিছুটা এমন হয় সে 100 গ্রাম। রিজন কি? ডেফিনেটলি যতটুকু এক্সপেক্টেড বা ক্যালকুলেটেড ভ্যালু তার থেকে বেশি আইতেছে। এটার পিছনে রিজন ইস 660-তে একটা ফটো সিস্টেম অ্যাক্টিভ, 700-এ অন্য আর একটা ফটো সিস্টেম অ্যাক্টিভ। এখান থেকে ফার্স্ট টাইম কনসেপ্ট এমন আছে যে ফটো সিস্টেম দুইটা আলাদা আলাদা হয়। দুইটা ফটো সিস্টেম আলাদা আলাদা ওয়েভলেংথের লাইট অ্যাবজর্ভ করতে পারে। যে 680 অবধি একটা ফটো সিস্টেম অ্যাবজর্ভ করে, আর 680 পরে সে আপ টু 700 অবধি আরেকটা ফটো সিস্টেম অ্যাবজর্ভ করে, তারপরে ও তো করেই না। এই কারণে ফটো সিস্টেম যে দুইটা হয়, PS1 PS2, এইটার কনসেপ্ট প্রথমবার আছে এই এক্সপেরিমেন্ট থেকে। বোঝা গেছে? এই যে এখানে কালেকটিভ রেজাল্ট এই দুইটার ইন্ডিভিজুয়াল রেজাল্ট থেকেও বেশি, 50 + 20 70 হওয়ার কথা, তার থেকেও বেশি। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ইমারসেন্স এনহান্সমেন্ট। এই যে এই কন্ডিশনটা, এটার নাম দেওয়া হয় ইমারসেন্স এনহান্সমেন্ট। এনহান্সমেন্ট ইফেক্ট কেন কোয়া গেছে বোঝা গেছে? এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা একটা নাম হবে, এটার কোয়া হয় সিনার্জিস্টিক এফেক্ট, অথবা সিম্পলি এমন করতে পারো সিনার্জি। সিনার্জি কথার মানে কি হয়? এই ইফেক্টটার নাম দেওয়া হয় সিনার্জি। সিনার্জি মিনস এটার এমন কোয়া হয় 1 + 1 = 3 ইফেক্ট। মানে ক্যালকুলেটেড 1 + 1 এর ভ্যালু কত হয় 2, বাট অ্যাকচুয়াল রেজাল্ট দুইটার ইন্ডিভিজুয়াল ক্যালকুলেটেড রেজাল্ট থেকেও বেশি। এটাই এখানে হয়েছে। 660-তে 50, 700-এ 20, এস্টিমেটেড ভ্যালু কত আবার কথা 70 ক্যালকুলেটেড ভ্যালু, বাট অ্যাকচুয়াল রেজাল্ট তার থেকেও বেশি। এই ইফেক্টটার নাম দেওয়া হয় সিনার্জি। এই ওয়াটার আর কোনখানে গিয়ে সেটা পাবে? যখন কলেজে যাবে একটা সাবজেক্ট হয় ফার্মাকোলজি, এখানে দেখবা ড্রাগ অ্যাকশনের মধ্যে যখন দুইটা ড্রাগ আমরা একসাথে দিই, এখানে দুই টাইপের এফেক্ট হতে পারে মোস্টলি। একটার নাম মানে পজিটিভ এফেক্ট দুই রকমের হতে পারে, একটা অ্যাডিটিভ এফেক্ট, একটা সিনার্জিস্টিক এফেক্ট। অ্যাডিটিভ এফেক্ট মানে 1 + 1 2 এফেক্ট, দুইটা আলাদা আলাদা ড্রাগ ইন্ডিভিজুয়াল তাদের এফেক্ট শো করে। আরেকটা হয় সিনার্জিস্টিক এফেক্ট, মানে দুইটা আলাদা আলাদা মেডিসিন একসাথে যখন দেওয়া হয় তখন দুইটার ক্যালকুলেটেড রেজাল্ট থেকেও বেশি আউটপুট শো করে। এই কারণে দেখবা যে কিছু কিছু মেডিসিন যেমন আমরা খুব কমনলি ইউজ করি যখন অ্যালার্জির সিমটম দেখা যায়, মন্টেক্সেলসি, এটার মধ্যে থাকে দুইটা ড্রাগ, মন্টেলিউকাস, লেভোসিট্রিজিন। দুইটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা অ্যান্টিহিস্টামিন ড্রাগস, দুইটা যখন একসাথে দেওয়া হয় এদের ক্যালকুলেটেড রেজাল্ট থেকেও বেশি আউটপুট দেখায়। এটারে কোয়া হয় সিনার্জিস্টিক এফেক্ট। তো সিমিলার এই টাইপ অফ সিনার্জিস্টিক এফেক্ট আমরা এখানেও দেখতে পাই। এটারই নাম দেওয়া হয়েছে ফটোসিনথেসিসের মধ্যে ইমারসেন্স এনহান্সমেন্ট। আর এটাই কি দিয়েছে প্রথমবার? ইমারসেন এনহান্সমেন্ট ফার্স্ট গেভ দ্য আইডিয়া দ্যাট two photosystems are present. Two photosystems are present. একটা ফটো সিস্টেম এমন যেটা 680 নিচে কাজ করে, আর একটা ফটো সিস্টেম এমন যেটা 680 উপরেও কাজ করে। এই কারণে দুইটা লাইটে আলাদা আলাদা লাইট একসাথে দেওয়া ইফেক্ট বেশি আছে। বুঝা গেছে ইমারসেন্স এনহান্সমেন্ট এন্ড রেড ড্রপ কি হয়? নেক্সট একটা টপিক পড়ুন, এটার নাম CAM পাথওয়ে। CAM পাথওয়ে কি জিনিস হয়? আমাদের মোরলেস আইডিয়া আছে অ্যাবাউট C3 সাইকেল, C4 সাইকেল। CAM পাথওয়ে হয় ডেজার্টের প্ল্যান্টসের মধ্যে। ডেজার্টের প্ল্যান্টসের মধ্যে প্রবলেম দেখো, এরা যে কোনো কিছুর লস করতে পারে কিন্তু ওয়াটার লস করে না, কারণ ডেজার্টের মধ্যে ওয়াটার ইজ লিমিটিং ফ্যাক্টর, এবং ওয়াটার কি খুব কম অন্য অন্য প্ল্যান্টসের তুলনায়। আমি যদি C2 C4 পাথওয়ে দেখি, এগুলো কার মধ্যে হয়েছিল? C2 প্ল্যান্টস কই দেখা যেত? ট্রপিক্যাল রেইন ফরেস্টের মধ্যে, যেসব প্ল্যান্ট ক্যানোপির আন্ডারে থাকে। এখান থেকে ইভলভ হয়েছে C4 প্ল্যান্টস। তো এদের মধ্যে জেনারেলি ওয়াটার ইজ নট এ লিমিটিং ফ্যাক্টর, এবং এটা আমরা ক্লাসেসকে ডিসকাসও করছি। লাইট জেনারেলি লিমিটিং হয় না, কারণ 10% অফ টোটাল লাইট ইজ সাফিসিয়েন্ট। সিমিলারলি ওয়াটার ইজ অলসো নট এ লিমিটিং ফ্যাক্টর, কারণ ওয়াটার লাইট রিয়াকশনে কোন সময় লাগে? ডিউরিং ফটোলাইসিস। ওইখানে খুব কম ওয়াটারও ফটোলাইসিস হয়ে যায়, কারণ হার্ডলি 1 মোল 2 মোল ওয়াটার খরচা হয়। তো ওয়াটার ইজ জেনারেলি নট লিমিটিং ফ্যাক্টর। কোনখানে লিমিটিং হতে পারে?
এক হতে পারে যদি ডেজার্টের মধ্যে ওয়াটার স্ট্রেস থাকে, স্টোমাটা ক্লোজ থাকে, তখন স্টোমাটা ক্লোজ থাকলে কার্বন ডাইঅক্সাইড তো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না, আর যদি কার্বন ডাইঅক্সাইড না যায় তখন ফটোসিনথেসিস হয় না। আরেকটা কেস এমন হতে পারে যেখানে যদি লিফের মধ্যে ওয়াটার কম থাকে, লিফের মধ্যে টার্জিডিটি কমে উইল্টিং হয়ে যায়। তো ওই সময় কী হতে পারে, যদি লিফের মধ্যে টার্জিডিটি কমে, একটা লিফ তার মধ্যে ওয়াটার কম, তো তার মধ্যে টার্জিডিটি যখন কমে যায় তার সারফেস এরিয়া কমে যায়। তো সারফেস এরিয়া কম থাকলে লাইটের এক্সপোজার কম পায়, কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জও কম হয়, ফটোসিনথেসিসও কম হয়। বাট এটা একটা ডিফারেন্ট কেস পুরো। সিএম পাথওয়ে, এটার ফুল ফর্ম ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। এই নামগুলো কই থেকে আছে আগে বুঝো। এটার ফুল ফর্ম ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। সবগুলো ওয়ার্ডের মানে বোঝা যাবে। ফার্স্ট বুঝো ক্রাসুলেসি ওয়ার্ডটার মানে কি। এটা একটা প্ল্যান্টের ফ্যামিলির নাম, একটা প্ল্যান্টের ফ্যামিলির নাম ক্রাসুলেসি ফ্যামিলি। এই ক্রাসুলেসি ফ্যামিলির মধ্যে এই ইফেক্টটা দেখা যায়। ক্রাসুলেসি ফ্যামিলি মানে কোন জায়গার প্ল্যান্টস? ডেফিনেটলি এগুলো আমরা ডেজার্টের প্ল্যান্টের কথা বলতেছি, দ্যাট ইজ জেরোফাইটস। জেরোফাইটস মিনস ডেজার্ট প্ল্যান্টস। দ্যাট ইজ আমরা এই যে পাথওয়েটা দেখুন, এটা শুধু ডেজার্টের প্ল্যান্টসের মধ্যেই অ্যাপ্লিকেবল। কি কারণে? এখানে স্পেশাল কি হয়, এখানে ওয়াটার ইজ লিমিটিং ফ্যাক্টর। তো প্ল্যান্ট একটা স্পেশাল পাথওয়ে বানায় যেখানে ওয়াটার লস মিনিমাইজ করা যায়। তো আমি এমন করতে পারি যে CAM is a pathway to minimize water loss during photosynthesis. আর ডেফিনেটলি এটা কার মধ্যে দেখা যায়? ইন কেস অফ ডেজার্ট প্ল্যান্টস। ক্লিয়ার? এবার ক্রাসুলেসি মানে বোঝা গেছে। যেমন এটার এক্সাম্পল কি হয়, ক্যাকটাস, ইউফরবিয়া, যে প্ল্যান্টগুলো, ব্রায়োফাইলাম, এদের মধ্যে দেখা যেতে পারে। এবার অ্যাকচুয়ালি এখানে কি হয়, আমি দুইটা আলাদা আলাদা কন্ডিশন দেখি। সে এটা একটা সেল, এটা একটা সেল, সেম সেল আমরা অবজার্ভ করতেছি ডিউরিং ডে অ্যান্ড নাইট। সে এটা দেখতেছি আমরা ডিউরিং নাইট টাইম, আর এটা আমরা অবজার্ভ করতেছি ডিউরিং ডে টাইম। সেম প্ল্যান্ট, সেম সেল। ক্লিয়ার? এই সেলটার মধ্যে সে এটা ক্লোরোপ্লাস্ট, এটা ক্লোরোপ্লাস্ট। রাত্রে কি হয়, মানে অ্যাট নাইট এখানে স্টোমাটা ওপেন হয়। সে এটা স্টোমাটা, সে এটা স্টোমাটা, এটা ওপেন হয় নাইট টাইমে। জেনারেলি প্ল্যান্টের মধ্যে স্টোমাটা ওপেন থাকে কোন সময়? ডে টাইমে ওপেন থাকে। এই প্ল্যান্টগুলোর মধ্যে ডে টাইমে স্টোমাটা ক্লোজ থাকে, অ্যাট ডে স্টোমাটা এখানে ক্লোজ থাকে। এখন কোয়েশ্চেন ইজ, যদি দিনের বেলা স্টোমাটা ক্লোজ থাকে, কার্বন ডাইঅক্সাইড কীভাবে ভিতরে ঢুকে না? কার্বন ডাইঅক্সাইডগুলো এখানে জমতে থাকে কিন্তু ভিতরে ঢুকতে পারে না। রাত্রেবেলা যখন স্টোমাটা ওপেন হয় তখন কার্বন ডাইঅক্সাইড ভিতরে এন্টার করে। এখন এখানে কি এন্টার করে? CO2। CO2-র অ্যাকসেপ্টারের নাম PEP, ফসফোইনল পাইরুভেট। কিসের মধ্যে পড়ছিলাম এটার ব্যাপারে? C4 পাথওয়ের মধ্যে। এবার CO2-র একটা কার্বন, PEP-র মধ্যে তিনটা কার্বন। CO2 PEP-র সাথে বাইন্ড করার পরে কি ফর্ম করে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। CO2 যখন PEP-র সাথে বাইন্ড করে তখন ফর্ম হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড
ক্লিয়ারলি এখানে কয়টা কার্বন থাকে? 4টা। এবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কি হয়, এটা কনভার্ট হয় সেম C4 পাথওয়ের মতো, কিসে কনভার্ট হয়? ইনটু ম্যালিক অ্যাসিড। ডেফিনেটলি এখানে কয়টা কার্বন থাকে? 4টাই কার্বন থাকে। এতটুকু অব্দি সব কিছু C4 পাথওয়ের মতো, খালি ডিফারেন্স কি নাইট টাইমে হয়। নাইট টাইমে CO2 স্টোমাটা খোলার পরে এন্টার করে, করার পরে CO2 রে রিসিভ কে করে PEP, CO2 প্লাস PEP একসাথে একটা 1+3 দ্যাট ইজ 4 কার্বন অ্যাসিড বানায় নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বানায় ম্যালিক অ্যাসিড। বাট প্রবলেম ইজ ম্যালিক অ্যাসিড তারপরে কি করে? CO2 রিলিজ করে ফটোসিনথেসিস C3 সাইকেল করে। এটা করতে গেলে লাইট দরকার, বুঝা গেছে? তো এখন যেহেতু লাইট নাই, ফটোসিনথেসিস তো হয় না। এই ম্যালিক অ্যাসিডটা কি করে? প্ল্যান্ট স্টোর করে। এবার স্টোর তো ডেফিনেটলি ক্লোরোপ্লাস্ট করে না, স্টোর কে করে ভ্যাকিউল। তো সে দিস ইজ ভ্যাকিউল, সে এটা ভ্যাকিউল। ভ্যাকিউল কি করে? স্টোর করে ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড ভ্যাকিউল স্টোর করে। এবার যখনই এখানে ম্যালিক অ্যাসিড স্টোর হয়ে যায়, এটা ওভারনাইট এখানে স্টোর থাকে। এবার ডে টাইমে সিনারিও কি হয়? সে এটা ক্লোরোপ্লাস্ট, আর এটা ভ্যাকিউল। ডে টাইমে রাত্রেবেলা এখানে যে ম্যালিক অ্যাসিডগুলো আসছিল, যেটা ওভারনাইট এখানে স্টোর থাকতো, ডে টাইমে স্টোমাটা কি হয়ে গেছে? ক্লোজড। নাইট টাইমে শুধু স্টোমাটা ওপেন হয়। তো এখন কার্বন ডাইঅক্সাইড তো ঢুকতো না ভিতরে। তো যদি কার্বন ডাইঅক্সাইড ভিতরে না আইতে পারে, ফটোসিনথেসিস কীভাবে হয়? ম্যালিক অ্যাসিড যায় সাইটোপ্লাজমে। কোন সেল এই সেলগুলো? দিজ আর মেজোফিল সেলস। এটা মেজোফিল সেল, মনে রাখবা এখানে কোনো বান্ডেল শীট সেল থাকে না, এখানে শুধু মেজোফিল সেলের কথা কয়। C4 সাইকেলের মতোই সাইকেল, কিন্তু এটা হয় শুধু মেজোফিল সেলের মধ্যে, ঠিক আছে? এই যে এই জায়গাটা, দিস ইজ সাইটোপ্লাজম, এটা একটা সেল, এটা ক্লোরোপ্লাস্ট, এটা ভ্যাকিউল। আর এই জায়গাটা কি বলে? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে একটা এনজাইম থাকে না, ম্যালেট ডিহাইড্রোজিনেস। ওই এনজাইমের থ্রু এই ম্যালিক অ্যাসিড কি করে? ম্যালিক অ্যাসিড একটা CO2 রিলিজ করে ক্লোরোপ্লাস্টের ভিতরে, ঠিক আছে? আর যেহেতু একটা কার্বন বার হয়ে গেছে, সিম্পল ক্যালকুলেশন করো, ম্যালিক অ্যাসিডের মধ্যে কয়টা কার্বন? ম্যালিক অ্যাসিডের মধ্যে 4টা কার্বন। কই দেখছি আমরা? এখানে। কারণ এটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ফর্ম হতো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে কি কারণে 4টা কার্বন? কারণ এটা PEP প্লাস CO2 দুইটা একসাথে মিলার পরে হতো। তো ফসফোইনল পাইরুভেটের 3টা কার্বন প্লাস CO2 একটা, মানে 4টা কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ছিল। এখান থেকে কি ফর্ম হয়ে গেছে? ম্যালিক অ্যাসিড। তো সেম এই কারণে ম্যালিক অ্যাসিডে 4টা কার্বন, একটা CO2 এখানে ছেড়ে দিছে। তাহলে এখন বাকি কয়টা? 3টা কার্বন। এই 3টা কার্বন নিয়ে সেম C3 সাইকেলের মতো, সরি C4 সাইকেলের মতো তারা এখানে বানায় পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড আবার কনভার্ট হয় কিসে? PEP তে। এটা কোন PEP? এটা হচ্ছে এই PEP যেটা এখানে আমরা রাখছিলাম। এই PEP কিসের থেকে আসে? ফ্রম পাইরুভিক অ্যাসিড। এই হচ্ছে পাইরুভিক অ্যাসিড। এটা কোন জায়গার থেকে আসে? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড কিসের থেকে আসে? ফ্রম অক্সালিক অ্যাসিড। বোঝা গেছে এটা পুরোটা সাইক্লিক প্যাটার্ন। এবার এই যে কার্বন ডাইঅক্সাইড আছে, এরপরের পার্ট তো ইজি। এরপরের পার্টে কি হয়? কার্বন ডাইঅক্সাইড প্লাস আর ইউবিপি একসাথে লাগে, লাগার পরে এখানে কোন সাইকেল হয়? ডেফিনেটলি C3 সাইকেল। এই C3 সাইকেলের থ্রু এখানে কি ফর্ম হয়? গ্লুকোজ। এবার দেখো এখানে কি হয়েছে, এরা গ্লুকোজ ফর্ম তো করে, বাট এরা ওয়াটার লস করতে পারে না। যেহেতু এরা ওয়াটার লস করতে যায় না, এই কারণে এরা কি করে? অ্যাট নাইট টাইম স্টোমাটা ওপেন করে, দিনের বেলা স্টোমাটা ক্লোজ রাখে। এরা এত বড় একটা পাথওয়ে করে। ডেফিনেটলি এখানে সাম অ্যামাউন্ট অফ এনার্জি খরচা হয়। আমরা আগেও পড়ছি যে যখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড ফর্ম, তখন এনার্জি তো খরচা করতে লাগে NADH এর ফর্মে। তো এনার্জি এরা খরচা করতে রাজি, বাট এরা ওয়াটার লস করে না। জাস্ট ফর দ্য সেক অফ প্রিভেন্টিং ওয়াটার লস, তারা এই কারণে এমন একটা সাইকেলে পার্টিসিপেট করে। নাহলে তারাও কি করতে পারতো? নর্মালি ডে টাইমে স্টোমাটা ওপেন করতে পারতো, কার্বন ডাইঅক্সাইড এন্টার করতো, C3 সাইকেল করতো, গ্লুকোজ ফর্ম হতো।
এখানে এমন হয় না, তার পেছনে রিজন কি? রিজন ইস এরা ওয়াটার লস করে না, এই কারণে তারা দিনের বেলা স্টোমাটা ওপেন করে না, রাত্রেবেলা করে। করায় এত বড় প্রসেসটা চলছে। কি হয় প্রসেসটার মধ্যে? CO2 হয় রাত্রেবেলা থ্রু যখন স্টোমাটা ওপেন হয়, তারপরে পিপি এটার অ্যাকসেপ্ট করে একটা 4 কার্বনের অ্যাসিড ফর্ম হয় C4 অ্যাসিড, দ্যাট ইজ নাম কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, কনভার্ট হয় ম্যালিক অ্যাসিডে। ম্যালিক অ্যাসিড ওভারনাইট স্টোর হয় ভ্যাকিউলে। যখন দিনের বেলা হয় ম্যালিক অ্যাসিড সাইটোপ্লাজমে যায়, এটা ভাঙে কিসে? CO2 আর পাইরুভিক অ্যাসিডে। পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন থাকে? ডেফিনেটলি ম্যালিক অ্যাসিডে 4টা ছিল, CO2তে একটা কার্বন বার হয়ে গেছে, দ্যাট মিনস পাইরুভিক অ্যাসিডের মধ্যে কয়টা কার্বন থাকে? 3টা। এই 3 কার্বনওয়ালা পাইরুভিক অ্যাসিড এন্টার করে এখানে, এই কারণে পিইপিতেও কয়টা কার্বন থাকে? 3টা। আমরা এখানে লিখছিলাম পিইপিতে 3টা কার্বন। বুঝা গেছে এবার? এই যে এই টাইপের স্টোমাটা যেগুলো রাত্রেবেলা করলে, এগুলোর মধ্যে মনে রাখবে একটা নাম দেওয়া হয়, এই টাইপের স্টোমাটার নাম দেওয়া হয় স্কোটো অ্যাক্টিভ স্টোমাটা। লিখে রাখতে পারো CAM plants have scotoactive stomata. এটার পিছনে রিজন এখন পুরো জানা আছে যে ক্যান স্কোটোঅ্যাক্টিভ স্টোমাটা থাকে। আর হোয়াট ইজ স্কোটোঅ্যাক্টিভ স্টোমাটা? দ্যাট ওপেন্স অ্যাট নাইট, দ্যাট ইজ stomata that opens in night, মানে ডার্কনেসে স্টোমাটা ওপেন হয়, লাইটের প্রেজেন্সে স্টোমাটা ওপেন হয় না, কারণ ট্রান্সপিরেশনে অনেক ওয়াটার বার হয়ে যাবে। যদি ডে টাইমে স্টোমাটা ওপেন হয়, ট্রান্সপিরেশনে কী হয়ে যাবে? ওয়াটার লস। এই কারণে তারা ডে টাইমে স্টোমাটা ওপেন করে না। বোঝা গেছে? কারণ ডে টাইমে স্টোমাটা ওপেন করলে প্রবলেম সিম্পল, CO2 আইব, RUBP অ্যাকসেপ্ট করবো। এটা করেন না পারপাস কি? কারণ যদি দিনের বেলা স্টোমাটা খুলে ওয়াটার লস হয়ে যাবে থ্রু ট্রান্সপিরেশন, এই কারণে তারা এটা ওপেন করে না। বুঝা গেছে? ক্লিয়ার এই পুরোটা? তো এই আসছিল লেকচার। হোপফুলি জায়গাগুলো বোঝা গেছে। যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় পরের দিন আমার ক্লাসে একবার জিজ্ঞেস করে নিতে পারো, ঠিক আছে?